শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। 2026 বিধানসভা ভোট যে কোনো দিন যে কোনো সময় ইলেকশন কমিশন কিন্তু ঘোষণা করে দিতে পারে। আর ইতিমধ্যে বিভিন্ন দল তারা কিন্তু তাদের মতো করে রণকৌশল করছে। 2021-এ সংযুক্ত মোর্চা হয়েছিল বাম কংগ্রেস আইএসএফকে নিয়ে, এবারে কিন্তু সংযুক্ত মোর্চা হচ্ছে না। ইতিমধ্যে কংগ্রেস ঘোষণা করেছে তারা এককভাবে লড়াই করবে, অর্থাৎ তারা তৃণমূলের সাথে যদি জোট করে আপনারা অবাক হবেন না। ইতিমধ্যে বামফ্রন্ট এবং আইএসএফ আরো বেশ কিছু ছোট ছোট দলকে নিয়ে কিন্তু তারা লড়াই করবে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি। সমস্ত বিষয়ে আমরা শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফের রাজ্য কমিটির নেতা আব্দুল মালিক মোল্লা মহাশয়। শওকত মোল্লা যদি ভাঙড়ের প্রার্থী হয় আপনাদের কতটা সুবিধা হবে না অসুবিধা হবে? দেখেন, ভাঙড়ে যেই প্রার্থী হোক আমাদের কোনো সমস্যা নেই। আমাদের যে বিরোধী হোক তার বিরুদ্ধে আমাকে লড়তে হবে এবং আমরা সেরকমভাবেই প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছি। এবং ভাঙড়ের প্রত্যেকটা কর্মী সমর্থক, আমাদের যারা ভাইজান প্রেমী এবং আইএসএফ প্রেমী মানুষ যারা, তারা মনে মনে প্রস্তুতি নিয়ে নিয়েছে। ও সামনে সোনার বাটি বসিয়ে দিলেও সেদিকে যাবে না, আইএসএফ ভাঙড়ে জিতবে। সেই মানসিকতা নিয়েই আমরা ভাঙড়ে প্রস্তুত। সুতরাং এখানে শওকত মোল্লা দাঁড়াবে কি, তাছাড়া ওদের আরও বড় লিডার দাঁড়াবে, তাতে আমাদের কি ব্যাপার? সেটা তাদের পার্সোনাল ব্যাপার, তাদের পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। যাকেই দাঁড় করাতে আমাদের কাছে সে আমাদের বিরোধী, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং এই যে তৃণমূল দলের আপাদমস্তক যে দুর্নীতি, মানুষের বিরুদ্ধে যে তারা রাজনীতি চালাচ্ছে, এগুলো আমরা সাধারণ মানুষের সামনে যেভাবে তুলে ধরছি সেটা আমরা আগামী দিনেও ধরবো এবং ভোটের ময়দানে আরও বেশি বেশি করে তুলে ধরবো। এবং এই টোটাল সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই, কোনো পার্টিকুলার ব্যক্তিকে প্রার্থী সেটা আমাদের কাছে বড় বিচার্য বিষয় নয়। আমাদের কাছে বিষয় হলো এই সরকারটা যে অনৈতিক কার্যকলাপ করছে, যে সমাজটাকে কলুষিত করে দিচ্ছে এবং সমাজের লাইনটাকে পুরো ডাইভার্ট করে দিচ্ছে এবং সাধারণ মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার যে পরিসর সেটাকে সংকীর্ণ করে দিচ্ছে, এইটার বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে কোন সমীকরণে বলছেন আমি জানি না ভাঙড়ে, কিন্তু আমার কাছে যে সমীকরণ রয়েছে সেই সমীকরণ হচ্ছে 2021 সালে বিধানসভায় আপনারা জিতেছিলেন, কিন্তু তারপরে যে কটা নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে 23-এ আপনারা হেরেছেন। 2024-এর লোকসভা ভোটে কেন্দ্র এবং রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে, আপনারা 40,000 ভোটে হেরেছেন। এইবারে 2026-এ বিধানসভা ভোট, সেখানে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে আর টিএমসির যেই দাঁড়াক, শওকত মোল্লা দাঁড়াক বা অন্য কেউ দাঁড়াক, তাহলে এই কেন্দ্র পুলিশ এবং রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে। এই পুলিশ তো লন্ডন বা আমেরিকা থেকে আসবে না। তাহলে এই যে দুটো সমীকরণ, দুই জায়গায় আপনারা হেরেছেন 24-এ এবং 23-এ, তারপরেও আপনারা জিতবে বলছেন কিভাবে? ভারত কতবার হেরে তারপরে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ পেয়েছিল, মনে আছে? পরপর সবগুলোতে তো জেতেনি। তাহলে আমরা হেরে যাচ্ছি বলে সামনের খেলাটায় ফের হেরে যাবো, আপনি কি করে ভাবলেন? আর প্রত্যেকটা ভোটের একটা আলাদা থাকে, অঙ্ক থাকে, আলাদা পার্সপেক্টিভ থাকে, আলাদা তার ব্যাকগ্রাউন্ড থাকে। সেই কারণে সব ভোটকে একসঙ্গে মিশিয়ে ফেললে হবে না। আপনার পঞ্চায়েত ভোট আমাদের করতে যদি দিত, পঞ্চায়েত ভোটে যদি আমাদেরকে দাঁড়াতে দিত এবং পঞ্চায়েত ভোটে যদি প্রকৃত যেভাবে ভোট হওয়ার কথা সেইভাবে হতে দিত, তাহলে ভাঙড় দুটো ব্লকই আমাদের হাতে থাকতো। আমরা যতটুকুনি সুযোগ পেয়েছি নমিনেশন দেওয়ার, তাতে আমরা যে কটা নমিনেশন দিই সে কটাতেই জিতেছি। সুতরাং জোর করে গুন্ডা বাহিনী এনে মার্ডার করে, খুন করে, বলপ্রয়োগ করে, জবরদস্তি নমিনেশন ওয়াকওভার করিয়ে জেতা, এটাকে জেতা বলে নাকি? সেই প্রয়োগ তো বিধানসভাতেও করবে আপনারা সামনে। সেটা আমরা প্রস্তুত হচ্ছি সেইভাবে। আমরা না প্রস্তুত হলে আমরা সাবধান হতাম, আমরা কৌশলে রাজনীতিটা ঠিকঠাকভাবে করতাম, কাউকে মরতে দিতাম না। আমাদের ছেলেরা সেইভাবে প্রস্তুত ছিল না বলে আমাদের ছেলেরা মার্ডার হয়েছে। আর শত্রু তারা মার্ডার করেই ক্ষমতায় আসবে, সেই কারণেই তারা এইভাবে ভাঙড়ের বুকে পঞ্চায়েত নির্বাচনটা একেবারে প্রশাসনিক ব্যর্থতা এবং তৃণমূল দলের সরাসরি গুন্ডামি, সরাসরি সমাজ বিরোধীদের ব্যবহার করে লুট করার কাজ করেছে বলে পঞ্চায়েতটা ওরা দেখাচ্ছে হার হয়েছে। কিন্তু যতগুলো কেস ঝুলছে এখনো প্রার্থী নিয়ে, সেই কেসগুলো যদি ঠিকঠাকভাবে বিচার হয় তাহলে পঞ্চায়েত সমিতি এখনো বলবো যেগুলো ওরা জিতেছে সেগুলোতে থাকবে না। এটা গেল পঞ্চায়েত। আর লোকসভা ভোট আমরা একটা ছোট দল এবং লোকসভা ভোটে সেন্ট্রালি লড়াই করা, মুভমেন্ট করা, আমরা সেইভাবে জোটও গড়ে তুলতে পারিনি, যার কারণে আমাদের কর্মী সমর্থক যারা ছিল তারা একটা চিন্তা ভাবনার মধ্যে যে এই লড়াইয়ে
আমাদের যখন মানে কারোর সঙ্গে জোট হয়নি, একটা বড় দলের সঙ্গে আমরা যুক্ত হতে পারিনি, এই ভোটে আমরা জিতে কোথায় যাব আর কীভাবে জিতবো? কারণ একটা বিধানসভা দিয়ে লোকসভা নয়, 7টা বিধানসভা দিয়ে লোকসভা। সেই কারণে সব ভোটকে গুলিয়ে এক জায়গায় এক দাঁড়িপাল্লায় মাপলে হবে না, সব কিছুর একটা আলাদা পরিপ্রেক্ষিত আছে। আপনারা বলছেন গন্ডগোল হবে না, ইতিমধ্যে কাইজার আহমেদ তিনি বলছেন না, গন্ডগোল হবে না কথা আমি বলছি না। ইলেকশন কমিশন যে কোনো দিনেই ভোট ঘোষণা করে দিতে পারে। আপনাদের প্রস্তুতি কত দূরে? বামেদের সঙ্গে আপনাদের কি জোট হয়েছে? বাম ছাড়া কি আরো কারোর সাথে আপনাদের জোট হয়েছে? দেখেন, নির্বাচন কমিশন যে প্রক্রিয়া চলছে যখন তখন করে দিতে পারে, কিন্তু এখনো প্রক্রিয়া গোটাতে পারেনি। ওনাদের যে ভোটার লিস্টের যে কাজ চলছে সেই কাজ এখনো গুটিয়ে উঠতে পারেনি, তো সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমাদের সাংগঠনিকভাবে আমরা মোটামুটি তৈরি, আর সাংগঠনিক কাজ যেখানে যা টুকটাক মানে এখনও খামতি আছে সেগুলো চলছে কন্টিনিউয়াসলি। আমি আজকে যেমন সারাদিনই কুলপি বিধানসভাতে ছিলাম, আমার যা দায়িত্ব সেখানে যে কাজ সেই কাজ আমরা করছিলাম। এবং জোটের ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে মোটামুটি একটা জায়গায় এসছে। কালকে আমরা বুঝতে পারবো যে কোন পজিশনে আছে। তবে অন্য যে ছোট ছোট দলগুলো আছে সেইগুলো নিয়ে একটু প্রবলেম হচ্ছে, তাদের বার্গেনিং, তাদের যে সিট শেয়ারিংয়ের বিষয় তারা যে ডিমান্ড করছে, তাদের সাংগঠনিক স্ট্রেংথ যা আছে তার থেকে আরও বেশি সিট চাইছে, যার কারণে এই সিটগুলো নিয়ে তারা খুব বেশি যে মানে বেনিফিট কিছু তুলতে পারবে না, কিন্তু মানে একটা বার্গেনিংয়ের জায়গায় আসছে, যার কারণে একটু মনে হয় সামান্য হলেও একটু আছে, ঘাটতি আছে। তবে জোট হবে এবং জোট করেই লড়াই হবে। আপনার কথা থেকে পরিষ্কার হয়েছে যে বাম আইএসএফ ছাড়াও আর বেশ কিছু দলের সাথে জোট হচ্ছে, যেমন তাদের নাম যেমন এবারে লিবারেশন যুক্ত হচ্ছে, আপনার আজাদ সমাজ পার্টি আছে, এরকম কিছু কিছু যারা আছে আমাদের সঙ্গে। আর বামফ্রন্টের মধ্যে বিশেষ করে যারা আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, সেগুলো সব বামফ্রন্টের মধ্যেই তো বেশি গন্ডগোল। জোটটা বামফ্রন্টের সঙ্গে আমাদের, সিপিএম এর সঙ্গে সমঝোতা ঠিক আছে, কিন্তু বামফ্রন্টের মধ্যে যে প্রবলেম সেইটা তো ক্লিঞ্চ করে উঠতে পারছে না। আমাদের সঙ্গে প্রবলেম কোথায়? আমাদের সঙ্গে সেরকম কোনো প্রবলেম নেই। বামফ্রন্টের মধ্যে বামফ্রন্টের যে শরিক যারা আছে, বিশেষ করে আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, এই দলগুলো তাদের যা ডিমান্ড সেই অনুযায়ী সাংগঠনিক স্ট্রেংথ তাদের কিচ্ছু নেই, যার কারণে একটু ডিস্টার্ব হচ্ছে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। সমঝোতাটা কবে ফাইনাল হবে বলে আশা করি? এটা আমি এক্ষুনি মানে ফাইনাল হয়তো দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে হতে পারে, আবার 4 দিনও হতে পারে, তবে খুব বেশি দেরি হবে না। সূত্রবাবুর খবর পেলাম যে বাম এনারা আইএসএফকে 31টা আসন ছাড়তে চাইছে, এটা কতটা সত্যি? এইটা আমাদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, তবে ওরা কোন মারফতে বামফ্রন্টের কাছ থেকে খবর পেয়েছে কি কাদের কাছ থেকে খবর পেয়েছে সেটা আমরা ঠিক এই মুহূর্তে জানি না। বিশেষ আমার কাছে কোনো সোর্স নেই, আমি আপনারা যেরকম দেখছেন আমি ওরকমই দেখেছি, যার কারণে আমাদের এই বিষয়ে আলোচনা যতক্ষণ না হচ্ছে, পার্টির মানে রাজ্য কমিটির মিটিং যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আমি আপনাদেরকে এই বিষয়ে ক্লিয়ার বলতে পারবো না যে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছে এই মুহূর্তে। আপনি রাজ্য কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য, সেই হিসেবে আগের বারে আপনারা 38টা সিটে লড়াই করেছিলেন, একদম শেষ পর্বে এসে জোটটা হয়েছিল, ভালো মতো প্রার্থীও ঠিক করতে পারেনি। আপনারা বলেছিলেন যে জোটের স্বার্থে আমরা কম সিট নিয়েও লড়াই করতে প্রস্তুত, কিন্তু তার তো একটা লজিক থাকতে হবে, একটা যুক্তি থাকতে হবে। আপনার দেখা যাচ্ছে আপনি 2টো সিটে লড়াই করার মতো আপনার ক্ষমতা আছে, আপনি বলছেন আমার 15টা দিতে হবে, তাহলে জোট মানে সবার চিন্তা তখন সবাইকে করতে হবে যে আমরা যখন লড়ছি একসঙ্গে, আমি আপনি 3 জন কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি, তাহলে একসঙ্গে যখন লড়ছি তখন ব্যর্থতা এবং সাফল্য সব কিছুর একটা মানে সমানভাবে তার হবে, ফল হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু না করা উচিত যে আমার সাধ্যের বাইরে গিয়ে আমি অতিরিক্ত চাপ নিয়ে আমি সেখানে হয়তো প্রার্থী দিতে পারবো না, কিন্তু আমার ভাগে নিয়ে বসে আছি। এইগুলো করাটা ঠিক নয় আমার যা মনে হয়। এবং আমাদের নেক্সট রাজ্য কমিটির মিটিং আছে, সেখানে কতটা কি হচ্ছে না হচ্ছে হলে বুঝতে পারবো।